পোকো M4 Pro 4G ভার্সন মার্কেটে পোকোর তরফ থেকে আরও একটা নতুন অস্ত্র। আমি কিন্তু বরাবর বলে এসেছি একটা স্মার্টফোনের বিচার হওয়া উচিত সেই স্মার্টফোনটার দাম কত সেটা অনুসারে। একটা বাজেট ক্যাটাগরি বা মিড বাজেট ক্যাটাগরি স্মার্টফোন থেকে আমরা কখনোই ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশন আশা করতে পারি না। হ্যাঁ, পোকো এমন একটা কোম্পানি যে কিন্তু একদম কম বাজেটেও মোটামুটি একটা আকর্ষণীয় স্পেসিফিকেশন প্রদান করছে, এবং পোকো M4 Pro 4G ভার্সনের ক্ষেত্রেও পোকো একটা আকর্ষণীয় স্পেসিফিকেশন কিন্তু আপনাকে অফার করছে। তার আগে এর ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিই। পোকোর তরফ থেকে দুটো স্মার্টফোন লঞ্চ করা হয়, একটা হচ্ছে পোকো M4 Pro 4G ভার্সন, একটা হচ্ছে পোকো M4 Pro 5G ভার্সন। 5G ভার্সনটা অলরেডি বাংলাদেশে অ্যাভেলেবেল, এটা 4G ভার্সন খুব তাড়াতাড়ি বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবে। পোকো কিন্তু এই ফোনটার দাম রেখেছে ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপি নিচে, 14,999 রুপিতে এটা পাওয়া যাচ্ছে, এবং এর বেস ভ্যারিয়েন্টটি কিন্তু 6GB, এখানে কোনো রকম 4GB ভ্যারিয়েন্ট নেই। এটা বাংলাদেশে মোটামুটি 17 বা 18,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। একদম সোজা কথায় এই ফোনটা মার্কেটে কোথায় স্ট্যান্ড করছে, কেনা উচিত হবে নাকি এর থেকে বেটার কোনো ফোন আমরা অ্যাভেলেবেল পাবো, সেগুলো দেখে নেব। কোনো রকম দেরি না করে সোজা ভিডিও শুরু করব। আর হ্যাঁ, দেখেছেন এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কোয়ালিটি ভিডিও সবার আগে দেখার জন্য। আসুন শুরু করি। এই ফোনটা হাতে নিয়ে যে জিনিসটাতে আমি চমকে গেছি সেটা হচ্ছে এই ফোনটার হ্যান্ড ফিলিং। মাত্র 182 গ্রাম ওয়েটের এই ফোনটা আপনার হাতে দুর্দান্তভাবে ফিট করে যাবে। আপনার হাত যদি ছোট হয় তাহলেও আপনি এই ফোনটাকে এক হাতে ইউজ করতে পারবেন, এতটাই এর কম্প্যাক্ট ডিজাইন। এর সঙ্গে সঙ্গে এই ফোনটার ডিজাইনেও কিন্তু পোকো নতুনত্ব কিছু দিয়েছে। পেছনের দিকে একটা গ্রেডিয়েন্ট ফিনিশ আনার চেষ্টা করা হয়েছে, এর সঙ্গে সঙ্গে এখানে ম্যাট ফিনিশ ডিজাইন প্রোভাইড করা হয়েছে, যার ফলে হাতের ছাপ আপনার অত তাড়াতাড়ি লেগে যাচ্ছে না। এর ছাড়াও এর যে পেছনের দিকে আপনি যদি টাচ করেন না, একটা লেদার ফিনিশ টাইপ আসছে, যে ফিলটা না আমি যতক্ষণ না ফোনটা আপনার হাতে দেবো আপনি ফিল করতে পারবেন না। এবং এর ডিজাইন সত্যি আমার ভালো লেগেছে। হ্যাঁ, মানছি পুরোটাই পলিকার্বনেট, কারণ এই প্রাইস পয়েন্টে আমরা কোনো ফোনেই আজকের দিনে আর গ্লাস বডি ডিজাইন আশা করতে পারি না। এছাড়াও আরও একটা পয়েন্ট আমি যোগ করব, এখানে দেখুন বড় বড় করে পোকোর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনটাও কিন্তু যথেষ্ট বড় একটা আলাদা প্যানেলের সাথে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও কিন্তু এটাকে যথেষ্ট সুন্দর দেখতে লাগছে। আমি বলবো এই প্রাইস পয়েন্টে অবশ্যই একটা রিফ্রেশিং ডিজাইন। এরপরে যদি আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে 6.43 ইঞ্চির একটা ডিসপ্লে দেওয়া হয়েছে। আমি আগেই বলেছি এটা এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট, কিন্তু সব থেকে বড় কথা এখানে একটা অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই প্রাইস পয়েন্টে অ্যামোলেড প্যানেলও কিন্তু আমাদের এখন ডাউট হয় আদৌ প্যানেলটা ভালো তো। হ্যাঁ, আমি এখানে কোনো রকম কালার শিফটিং ইস্যু পাইনি। এছাড়াও ডাইরেক্ট সানলাইটে 1000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমি ডাইরেক্ট সানলাইটে ফোনটা ইউজ করে দেখেছি, সেখানে বিন্দুমাত্র ভিজিবিলিটি অভাব হয়নি। এছাড়াও 90 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 180 হার্টজের টাচ স্যাম্পলিং রেট রয়েছে, এবং সেটা যথেষ্ট স্মুথলি কাজ করছে। এছাড়াও ডিসপ্লের প্রোটেকশানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশনও রয়েছে। তো ডিসপ্লে নিয়ে যখন এতগুলো কথাই বললাম, তাহলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, এখানে আমি নেটফ্লিক্স চালিয়ে দেখেছি, অ্যামাজন প্রাইম চালিয়ে দেখেছি, ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ আপনি ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডি কন্টেন্ট উপভোগ করতে পারবেন। মাল্টিমিডিয়া শুধুমাত্র কিন্তু ডিসপ্লের উপর নির্ভর করে না, কিসের উপর নির্ভর করে? হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি। এখানে কিন্তু পোকো আপনাকে ডুয়েল স্পিকার প্রোভাইড করেছে, এবং আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে সব থেকে সেরা সাউন্ড কোয়ালিটি কিন্তু পোকো M4 Pro এর 4G ভার্সন থেকে আপনারা পাবেন। আপনাদের মধ্যে একটা ডাউট তৈরি হতে পারে 4G এবং 5Gর মধ্যে, এটা কিন্তু 4G ভার্সন। আমি বারবার বলছি, মনে রাখবেন, একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট আপনাদের জন্য হয়ে যায়। এখানে কিন্তু পোকো ট্রিপল কার্ড স্লট প্রোভাইড করেছে, অর্থাৎ দুটো সিম এবং একটি মাইক্রোএসডি কার্ড আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। IP53 রেটিং রয়েছে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট স্প্ল্যাশ প্রুফ ডিজাইন, অর্থাৎ হালকা ফুলকা জলের ছিটে লাগলে আপনার ফোনটা প্রোটেক্ট থাকবে। এছাড়াও আমি যদি কল কোয়ালিটির কথা বলি, তাহলে আমি আমার প্রাইমারি সিমটা এই ফোনে পুরো ইউজ করে দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। কেরিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট রয়েছে, এবং ডুয়েল 4G যে এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা আর এখনকার দিনে আপনাকে বলে দিতে হবে না। কলের কথা যখন বললাম তখন বলে দিই, এখানে কিন্তু সৎ কল ডায়ালার আছে, অর্থাৎ গুগলের কল ডায়ালার, যেখানে আপনি অপর প্রান্তের ভয়েস রেকর্ড করতে গেলে তাকে জানিয়ে দেওয়া হবে। এরপরে আমরা এক ধাপে কিন্তু সেন্সারের কথায় চলে আসবো। সমস্ত সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু হ্যাঁ, NFC সেন্সার নেই। আর একটা সেন্সারের প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সার। আমি যখন কথা বলছি তো ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে যদি আমি ফোনটা নামিয়ে নিই না, এর প্রক্সিমিটি সেন্সারের কাজ হচ্ছে ডিসপ্লেটাকে অন করে দেওয়া, সেটাই কিন্তু বেশ কিছু প্রবলেম রয়েছে। আর এটা রেডমি বা পোকো ডিভাইসের জন্মগত সমস্যা, এই সমস্যাটা কিন্তু আমি এখানে ফেস করেছি। এর সঙ্গে সঙ্গে যদি আমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের কথা বলি, সেটা খুবই দ্রুত কাজ করছিল, কোনো রকম ল্যাগ নেই। এছাড়াও এখানে IR ব্লাস্টার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার বাড়িতে এসি, ফ্রিজ বা অন্যান্য যদি ইকুইপমেন্ট থাকে, সেগুলো আপনি এই ফোনটার রিমোট ওয়াইজ ব্যবহার করে ইউজ করতে পারবেন।
ক্যামেরা সেকশনে যাওয়ার আগে এই ফোনটার পারফরমেন্স নিয়ে দু একটা কথা বলে দেবো। পারফরমেন্স নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ এখানে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা ওয়েল অপটিমাইজ একটা প্রসেসর এবং বহু পরীক্ষিত একটা প্রসেসর। আমরা আগে অনেক ফোনে এই প্রসেসরটা কিন্তু দেখেছি। এই প্রসেসরটা যে N22 বেঞ্চমার্ক সেটা 3 লাখের আশেপাশে আসে। আমরা কিন্তু থার্মাল টেস্ট করেছি, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হয়নি, ফোনটা ওভারহিট হয়ে যাওয়ার মতো সমস্যা নেই। আমি এখানে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেগুলো ইউজ করে দেখেছি, সোশ্যাল মিডিয়া বলুন বা শপিং যে ই-কমার্স ওয়েবসাইটগুলো সেগুলো অনবরত আমি অ্যাক্সেস করে দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। এছাড়াও আমি BGMI বা আপনারা যেটাকে পাবজি বলেছেন সেটাও আমি খেলেছি, সেক্ষেত্রেও কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ হয়নি। তবে হ্যাঁ, আপনি নিশ্চয়ই এই ফোনে ফ্ল্যাগশিপ গেমিংয়ের আশা করবেন না। এখানে আপনি HD হাই গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন। হালকা ফুলকা ফ্রেম ড্রপ ছিল, তবে প্রাইস বিবেচনায় অবশ্যই সেরা যে পারফরমেন্স প্রোভাইড করতে পেরেছে। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X র্যাম রয়েছে। আর পারফরমেন্স সব থেকে সেরাটা পাওয়া যায় যখন সেই ফোনের অপটিমাইজেশন বেটার হয়, সফটওয়্যারের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম না থাকে। আর পোকোর সফটওয়্যারের কথা বললেই না আমাদের হৃদকম্পটা ফুলে ফেপে ওঠে, আমাদের একটু ছ্যাত করে ওঠে। যাই হোক, পোকো কিন্তু এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 দিয়েছে। আজকের দিনে অবশ্যই অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত ছিল। এছাড়াও MIUI 13-এর ওপর পোকো লঞ্চারকে ইউজ করা হয়েছে, যথেষ্ট স্মুথলি কাজ করছে। এখনও পর্যন্ত আমি তেমন ল্যাগ হয়ে যাওয়া বা অ্যাপ্লিকেশান ক্র্যাশ করে যাওয়া কোনো রকম সমস্যা দেখিনি। র্যাম অপটিমাইজেশনও ঠিকঠাক ছিল, এখনও পর্যন্ত ঠিক আছে। তবে হ্যাঁ, পোকো বেশ কিছু ব্লোটওয়্যার দিয়েছে যেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। তবে আমার মনে হয়েছে পোকো যদি একদমই একটা ক্লিয়ার ইন্টারফেস দেওয়ার চেষ্টা করে সেটা বেটার হয়, কারণ একেতেই MIUI ভারী, তার উপরে আবার পোকো লঞ্চার ইউজ করা হচ্ছে, একটু হলেও মনে হয়েছে ফোনটা যেন ভারী হয়ে গেছে। তো সেক্ষেত্রে অবশ্যই আরও একটু অপটিমাইজেশন আশা করা যায়। কিন্তু হ্যাঁ, পোকোর এখনও পর্যন্ত যে অপটিমাইজেশনটা দিয়েছে সেটা সেরা দিয়েছে। পরবর্তীতে আপডেটের মাধ্যমে যদি বাগ বাল্লুক ঢুকে যায় সে দায়িত্ব আমরা নিতে পারছি না। আর দেরি করবো না, ব্যাটারি সেকশনটা নিয়ে কথা বলেই আমরা এর ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো। 5000 mAh ব্যাটারি দিয়েছে এবং সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। 182 গ্রাম ওজনের একটা ফোনে 5000 mAh ব্যাটারি পোকোর মতো কোম্পানি ইমপ্লিমেন্ট করেছে, সাবাস পোকো। এছাড়াও আমি যদি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটাকে চার্জ করি তাহলে মোটামুটি ওই 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে ফুল চার্জ হতে টাইম নিচ্ছে। বক্সেই 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, তো সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এরপর তাহলে কি করে থাকে ক্যামেরা সেকশন। এখানে গরিবের জন্য 3টে ক্যামেরা দেওয়া হচ্ছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। আমি এটা বলতে পারছি না যে ম্যাক্রো সেন্সার একেবারেই কাজ করে না। যদি ভালো লাইটিং কন্ডিশন থাকে, একদম ডাইরেক্ট সানলাইটে ম্যাক্রো সেন্সার মোটামুটি কাজ করে, তবে সেটা কতটা আপনার প্রয়োজন হবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলি তাহলে মোটামুটি শার্পনেস ঠিকঠাক দিচ্ছিল, কালার কিছুটা বুস্টেড করে, তবে সেগুলো আই ক্যাচি লাগে। আমার মনে হয়েছে এই প্রাইস রেঞ্জে মোটামুটি একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েছে, এটাই অনেক। কারণ আমরা অন্যান্য স্মার্টফোনের থেকে হয়তো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাও এখন পাচ্ছি না। আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মোটের ওপর ভালো কাজ করেছে, এটুকু আপনারা শিওর থাকতে পারেন। এরপরে আসবো মেন ক্যামেরার কথায়। মেন ক্যামেরা ডাইরেক্ট সানলাইটে ঠিকঠাকভাবে ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করতে পারে, শার্পনেসের সঙ্গে ছবি তোলে। কিন্তু হ্যাঁ, আপনি যদি হিউম্যান ফেসের ছবি তোলেন, হিউম্যান ফেসটাকে একটু কালচে করে দেয়, অর্থাৎ ঠিকঠাকভাবে এর যে স্কিন অপটিমাইজেশন আমার মনে হয়েছে সেটা একটু প্রবলেম আছে। তবে হ্যাঁ, H2S ডিটেকশন পোর্ট্রেট মোডে ঠিকঠাক করতে পারে। এছাড়াও ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে মেনটেন করতে পারে। এছাড়াও আমি যদি ছবির কালার অ্যালগোরিদম নিয়ে কথা বলি তাহলে দেখবেন এখানে কালারটা যথেষ্ট ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, তবে দু এক জায়গায় একটু ওভার শার্প করে দেয় এবং সেই ছবিগুলো অবশ্যই দেখতে ভালো লাগে। লো লাইটে একটা এভারেজ ছবি প্রোভাইড করবে, সেখানে নয়েজ চলে আসে। তবে হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে আমরা লো লাইটে বেস্ট ফটোগ্রাফি কখনোই আশা করি না। তবে আমার মনে হয়েছে যে প্রাইস পয়েন্টে ফোনটা পাওয়া যাচ্ছে তাতে ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। এরপরে যদি আমরা ভিডিও ক্যামেরার কথা বলি, এই ভিডিওটা শ্যুট করা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যাচ্ছে। স্টেবিলাইজেশন কেমনভাবে কাজ করছে বুঝতে পারছো। আমি এখানে কিন্তু হাঁটছি। সো এছাড়াও এখানে কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মধ্যে এটা সুইচ করা যাচ্ছে কিনা, না আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে সুইচ করা যাচ্ছে না, তবে এটা জুম করা যাচ্ছে। ভিডিওটা শ্যুট করা হচ্ছে পোকো M4 Pro এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। সূর্য আমার একদম সামনের দিকে, পেছনের ডাইনামিক রেঞ্জ সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছে। এবং আমি যদি এবার সূর্যের পেছনের দিকে ঘুরে যাই, এই যে আমার মুখটা এবং পেছনের দিকে ডাইনামিক রেঞ্জ কেমনভাবে কাজ করছে বুঝতে পারছো। আর এটা 1080p 30 fps এ ভিডিওটা শ্যুট করা হচ্ছে। এবং এখানে কিন্তু স্টুডিও লাইটিং কন্ডিশনে আমি বসে আছি। এবং এই ভিডিওটা যখন শ্যুট করছি তখন একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এখানে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্সও রয়েছে। কিন্তু এই অলওয়েজ অন ডিসপ্লে ফিচার্স মাত্র 10 সেকেন্ডের জন্য কাজ করে, তারপরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আর ভিডিও ক্যামেরায় আপ টু 1080p 30 fps এ ভিডিও শ্যুট করা যায়। আমার মতে 1080p নয় 4K 30 fps দেওয়া হলে বেটার হতো, হয়তো এই প্রসেসরটা সেটা সাপোর্ট করে না। সেলফি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। ডাইরেক্ট সানলাইটেও আমার মনে হয়েছে সেলফি ক্যামেরার যে ক্লিয়ারিটি বা সেলফি ক্যামেরার যে শার্পনেস সেটা আরেকটু বেটার হলে ভালো হতো। তবে হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটে ভালোভাবেই
ভিজিবল হয়, দেখতে ভালো লাগে, কিন্তু লো লাইটে একটু হলেও সেটা স্ট্রাগল করে। এর থেকে আমার কিন্তু স্যামসাং গ্যালাক্সি F23 যে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল সেটাকে বেটার মনে হয়েছিল। এরপরে আপনারা বলবেন দাদা মোদ্দা কথায় আসুন, এই ফোনটা কেনা ঠিক হবে না কেনা ঠিক হবে না এইটা বলে দিন। হ্যাঁ, 15,000 রুপির যদি প্রাইস পয়েন্ট আমরা বিচার করি তাহলে এই ফোনটা থেকে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 90 হার্জ যে রিফ্রেশ রেট পাচ্ছি, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছি, 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি, এমনকি বক্সেই চার্জারটা অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও পোকোর তরফ থেকে আমরা যেটা আশা করি না, একটা সেরা ডিজাইন পাচ্ছি, IP53 রেটিং পাচ্ছি। অবশ্যই এই ফোনটা কিন্তু আমার মনে হচ্ছে এই প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট ডিল। তবে হ্যাঁ, বেশ কিছু জায়গায় ডাউট থাকবে, যেমন এটা একটা 4G ডিভাইস, কোনো রকম 5G সাপোর্ট নেই। অনেকেই যারা 5G ডিভাইস কিনবেন বলে ভাবছেন তাদের হয়তো ওই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। তবে আপনার যদি 4Gতে কাজ চলে যায় তাহলে এই ফোনটা আপনারা নিতে পারেন। হ্যাঁ, ক্যামেরাও যে একেবারে ফেলে দেওয়ার মতো সেটা বলবো না, তবে অবশ্যই এই ফোনটা আপনারা নিতে পারেন। তবে আরও একটা জায়গা ভেবে দেখবেন, এটা হচ্ছে সফটওয়্যার অপটিমাইজেশন। এখনও পর্যন্ত সফটওয়্যার নিয়ে কোনো রকম অভিযোগ নেই, কিন্তু পোকোর যা প্রিভিয়াস রেকর্ড রয়েছে, পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে কি হবে এই রিস্ক কেউ নিতে পারে না। এরপরে বাকি সিদ্ধান্ত আপনার। আজকে আর কথা বাড়াচ্ছি না বলেও আরেকটা জায়গায় কথা বাড়াবো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।